Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। ২১৬তম এপিসোডে আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। পাটগ্রাম থেকে জানাচ্ছি আবারও আমি আসিফ। এবারের ঘটনা আমার এক মামাকে নিয়ে। মামার সম্বন্ধে কিছু না জানিয়ে পারছি না। আমার মামার নাম W.A. মাসুদুজ্জামান ফারুক, পাটগ্রাম উপজেলার সাবেক স্বনামধন্য ফুটবল গোলরক্ষক, যিনি তার দলকে গোল্ড কাপ ফাইনালে চ্যাম্পিয়ন করেছিলেন এবং পাশাপাশি অন্যান্য জায়গায় তার চমৎকার ক্রীড়া শিল্পের জন্য সুখ্যাতি রয়েছে। এগুলো আজ থেকে ৩৫ থেকে ৪০ বছর আগের কথা খুব সম্ভবত। গোল্ড কাপ অর্জনের পরে ঢাকার আরামবাগ ক্রীড়াচক্র থেকে ডাক পেয়েছিল, কিন্তু যে কারণে খেলার উদ্যমে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোতে পারে নাই তা গোপন রাখছি। আরামবাগ ক্রীড়াচক্রের সাবেক দেশ বরেণ্য গোলরক্ষক আপেল মাহমুদ স্যার যদি শুনছেন কথাগুলো, বা ওনার পরিবার বা পরিচিত কেউ, তাহলে সেক্ষেত্রে আমার এই ঘটনা সার্থকতা পাবে। পাটগ্রামের ফারুক নাম মনে না থাকতে পারে আপেল মাহমুদ স্যার কিংবা আরামবাগ ক্রীড়াচক্রের কাছে, কিন্তু মামা মনের ভেতরে আফসোস চাপা রেখে ওনার এবং ওনার দলের গল্প এখনো কণ্ঠে আনেন গর্ব করে। এবার মূল ঘটনা। মামা সম্ভবত 5 বা 6 পড়ছিলেন। বিদ্যালয়ে বন্ধের সুবাদে বেড়াতে গিয়েছিলেন ওনার খালার বাড়িতে, হাতীবান্ধা উপজেলার কেতকিবাড়ি গ্রাম। ওনার খালু অনেক ধনী মানুষ ছিলেন, নাম একরামুল হক সরকার। সে সময়ে পার্শ্ববর্তী এক জায়গায় দই খাওয়াতে যাত্রাপালা আয়োজন করতেন, কিন্তু নিজের বাড়ির মানুষ সেখানে যাক পছন্দ করতেন না। যদিও যাত্রাপালার মতোই হতো, এখনকার মতো নোংরামি হতো না। মামার খালাতো এক ভাইয়ের নাম আমজাদ। বাড়ির মানুষের যাত্রাপালা যাওয়া নিষেধ ছিল, জন্য মামা ওনার খালাতো ভাই আমজাদের সাথে রাতে গোপনে বেরিয়ে পড়েছিলেন। হাঁটতে হয় বেশ কিছুক্ষণ। হাতীবান্ধা উপজেলার সেই কেতকিবাড়ি, নওশাদ ইউনিয়ন এবং সেই দই খাওয়া জায়গায় মোটামুটি অনেক সনাতন ধর্মাবলম্বী থাকত, শুধু সে সময়ে হিসেব অনুযায়ী, বা এখনও আছে মনে হয়। যাওয়ার পথে অনেক ছোট বড় পুকুর, ডোবা, নালা, অনেক সনাতন ধর্মাবলম্বীদের জন্য অনেক শ্মশান জায়গায় জায়গায়। তখনও শীতকাল ভালোভাবে আসেনি। হালকা শীত, জ্যোৎস্না রাত, গভীর রাত বলা চলে গ্রামের হিসেবে। আনুমানিক 12টা। হাঁটছিল দুইজনে। একটু পর মরা পোড়ার শব্দ কানে আসছিল, পাওয়া যাচ্ছিল মরা পোড়ার গন্ধ। ছোট ছোট ব্রিজ পার হয়, এমনই এক ব্রিজ যেটায় ওঠা আর নামার অংশ বেশ ঢালু। সেই ব্রিজের ওপর দিয়ে দূর থেকে দেখতে পেয়েছিল আমজাদ মামা এক লোককে, ধবধবে সাদা কাপড় পরিহিত, খুবই উজ্জ্বল। সেই লোককে দেখেছিল বড়শি দিয়ে মাছ ধরা অবস্থায় ব্রিজের ওপর থেকে। এমন দেখে আমজাদ মামা ফারুক মামাকে দাঁড়াতে বলেছিল, কারণ জিজ্ঞাসা করাতে দেখিয়েছিল সেই লোকটাকে। তারা বুঝতে পেরেছিল যে সেটা অশরীরী। আমজাদ মামার ধূমপান করার অভ্যাস, তাই প্যাকেট থেকে 50 পয়সা দামের প্রজাপতি দেশলাইয়ের কাঠি বের করে একটা সিগারেট জ্বালিয়ে সামনের দিকে ফারুক মামাকে সাথে নিয়ে এগোচ্ছিল। এভাবে যখন সেই অশরীরী পার হয়ে কিছু দূর গিয়েছিল, তারপর পেছন থেকে শুনতে পেয়েছিল সেই অশরীরী অর্থাৎ দুষ্টু জিনের কথাগুলো মনে হচ্ছিল দুইজন মিলে বললে যেমন শোনায়, অর্থাৎ ডাবল ভয়েস আর বিদঘুটে রকমের। ওনারা শুনতে পেয়েছিল জিন বলছে, আজ তোদের ভাগ্য ভালো। এরপর কোনো সমস্যা ছাড়া ওনারা উপস্থিত হয়েছিল যাত্রাপালায়। কিন্তু অন্যদিন যাত্রাপালা থেকে ফেরার পথে ঘটেছিল অন্য সমস্যা। সেই জিনের ভয় মনের ভেতর প্রভাব ফেলেছিল। সেটার কিঞ্চিত ভয় নিয়ে ফেরার পথে একটা বাঁশ ঝাড়ের সামনে আসাতে দেখতে পেয়েছিল হঠাৎ করে একটা বাঁশ পড়ে যায় তাদের সামনে এবং মাটির সাথে ছুঁই ছুঁই হয়ে
শুয়ে থাকে সেই বাঁশ। এমন দেখে তাদের ভয়ের মাত্রা আরও বেড়ে যায়। আমজাদ মামা চিন্তা করেছিল, যদি বাঁশের ওপর দিয়ে পার হয়ে যেতে হয় তাহলে আমাদের ওপরে তুলে ছুঁড়ে দিতে পারে দূরে, অথবা যদি বাঁশ ভাসিয়ে তল দিয়ে যায় তাহলে চাপা খেয়ে মরতে হতে পারে। তাই ফারুক মামাকে সেগুলো বলে বাধা দিয়েছিল। তখন দুইজনে বুদ্ধি করে নিয়েছিল একটা। ওনারা পথের অন্যদিকে খেতে নেমেছিল। পানি ছিল জন্য কাপড় গুটিয়ে পানিতে নেমে হেঁটে ক্ষেতের ওপর দিয়ে পথে উঠেছিল, অর্থাৎ বাঁশঝাড়ের ওপারে। আর তখনই বাঁশটা আপনা থেকে উপরে উঠেছিল, অর্থাৎ আগের মতো দাঁড়িয়ে গিয়েছিল স্বাভাবিক অবস্থায়। এরপর অন্ধকার কাটার আগে বাড়িতে ফিরে শুয়ে পড়েছিল দুই মামা। ওখানে থাকা অবস্থায় সেই দুই মামা আমার আম্মা ও আমাদের আরও ভাই বোন মিলে রাতে কোথায় যেন যাচ্ছিল এবং কোথাও থেকে হয়তো আসছিল, ঠিক নিশ্চিত না। যাই হোক, সম্ভবত বাঁশঝাড়ের পাশে হবে। সেখানে একটা প্রায় খারাপ হয়ে যাওয়া ব্রিজের কাছে ঘটনা। ব্রিজটা খারাপ হয়ে যাওয়ার কারণে কিছুটা অংশ খেতে নেমে হেঁটে আবার ব্রিজের ওপারে গিয়ে রাস্তায় উঠতে হয়। তাই ওনারা কিছু অংশ খেতে নেমেছিল, পানি ছিল সে অংশে। ওনারা নামার সাথে সাথেই দেখতে পেয়েছিল এক দৈত্যাকার আকৃতির কিছু একটা উপস্থিত সেখানে। অবশ্যই জিন ছাড়া কিছু হবে না। দেখতে পেয়েছিল যতটুকু অংশ ওনারা পার হচ্ছিল ততটুকু অংশের এক পারে সেই দানবাকৃতি এক পা, আর অন্য পারে সেই দানবাকৃতির অন্য পা। এভাবে দাঁড়িয়ে আর পরনে ওই আগের জিনের মতো ধবধবে সাদা কাপড়, মাথা উঁচু করে দেখতে হচ্ছিল তাকে। বেশ ভয়ঙ্কর এবং কিম্ভূত কিমাকার পরিস্থিতি একটা তৈরি হয়েছিল। পানিতে ভয়ঙ্কর রকমের দাপাদাপি শুরু করেছিল সেই অতি প্রাকৃত অবয়বটা। মাঝে মাঝে পানিতে এদিক ওদিক ছুটাছুটি করছিল। কি ভয়ঙ্কর আর গা হিম করা পরিস্থিতি। সবাই দলে ছিল বিধায় ক্ষতি ছাড়াই পরিস্থিতি মোকাবেলা করেছিল। ওনাদের মধ্যে একজন খুব গালাগালি করা শুরু করে দিয়েছিল এবং সেখানে সেই ভয়ঙ্কর জিনের অবয়বে তারা কিছু একটা করে ভয় দেখিয়েছিল, যার জন্য খুব অল্প সময় পরে অত্যাচার করে গায়েব হয়ে যায়। পরে ওনারা পানি থেকে উঠে ব্রিজের ওপারে অর্থাৎ রাস্তার ওপরে উঠেছিল। ফারুক মামা যেদিন ফিরবে, ওনার খালু বাড়ি থেকে সেদিন সন্ধ্যা বা রাত আনুমানিক 7টা বা 7:30 রাতের খাওয়া দাওয়া শেষ করে গ্রামের পথে উঠে এসেছিল রেল স্টেশনের দিকে ট্রেন ধরার উদ্দেশ্যে। সেই সময় সেখানে গ্রামের বাড়িগুলো কম ছিল, তাই আলো দেখতে পাওয়া গিয়েছিল কম। যেখানে বাড়ি সেখানে ঘনবসতি বা 8-10টা করে বাড়ি, আর যেখানে নাই সেখানে শুধু ক্ষেত আর ক্ষেত ধুধু দেখায়। নিঃশব্দে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে আসার পথে ওনার সামনে বিশাল আকারের একটা বিড়াল চলে এসেছিল। কালো কুচকুচে এক বিড়াল, চোখ মারাত্মক রকমের জলজল করছিল। মামা ব্যাপারটা স্বাভাবিক মনে করেছিল, তাড়িয়ে দেয়াতে বাঁশঝাড়ের আড়ালে চলে গিয়েছিল বিড়ালটি। এরপর আবার হাঁটছিল, কিন্তু আবার সামনে চলে এসেছিল সেই ভয়ানক কালো বিড়ালটা। এসে অনবরত ম্যাও ম্যাও আওয়াজ করে চিৎকার করছিল। এরপর মামা আবার দাঁড়িয়ে গিয়েছিল আর বিড়ালটা অন্ধকারে মিশে গিয়েছিল। মামা আবার হাঁটা শুরু করে। এরপর কিছুক্ষণ যেতে আবার সেই বিড়াল সামনে এসে অদ্ভুতভাবে চিৎকার করে কাঁদছিল। মামা এবার ব্যাপারটিকে স্বাভাবিক মনে না করে পকেট থেকে 50 পয়সার প্রজাপতি দেশলাইয়ের কাঠি বের করে আগুন জ্বালাতে শুরু করেন। সেই বিড়াল আবার দূরে সরে যায়। মামা কোনো নেশা করে না, কিন্তু এমন আশঙ্কায় পকেটে রেখে দিয়েছিল দেশলাইয়ের প্যাকেট। যাই হোক, সেই বিড়াল যে একটা দুষ্টু জিন তা বুঝে গিয়েছিল মামা। কিছুক্ষণ পর বিড়াল আবার আসা শুরু করেছিল এবং নানা রকম উত্তক্ত করছিল, ভয় দেখাচ্ছিল মামাকে। আর মামা বারবার আগুন জ্বালিয়ে নিজেকে বড় রকমের বিপদ থেকে এড়িয়ে রাখছিল। একবার যখন মামা বলেছিল সেই ভয়ঙ্কর বৃহৎ কালো বিড়ালকে, আমার কাছে কিছু নাই, আপনি আপনার কাজে যান আর আমাকে আমার কাজে যেতে দেন। তারপর আর বিড়ালটা অর্থাৎ সেই দুষ্টু জিন সামনে আসেনি। কিন্তু তারপরও ফারুক মামা আগুন জ্বালিয়ে জ্বালিয়ে রেল স্টেশন পর্যন্ত এসেছিল। এরপর রাতের ট্রেনে করে ফিরে এসেছিল পাটগ্রামে। এই ছিল ঘটনা। এছাড়াও মামার জীবনে আরও ঘটনা আছে, যদি পারি অবশ্যই সেসব ঘটনা নিয়ে হাজির হব। তবে ইনশাল্লাহ আবার অন্য কোনো ঘটনা নিয়ে আমাকে সামনে পাবেন আশা করছি। সবার সুস্থতা ও সঠিক জীবন কামনা করি। ভূত.com দীর্ঘ পথ পাড়ি দিক, এটাই আশা করি। সবাইকে আবারও সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসিফ। আশা করছি আসিফের ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
Entertainment is a must. শুনুন স্বাধীন পডকাস্ট। লুকোচুরি খেলবে? লুকোচুরি তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। সানডে স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। শুক্র শনিবার ঘটনা শোনার পরেও যাদের মন ভরে না তারা আবারও ফিরে আসেন সানডেতে, এবং সানডেতে তাদের জন্যই আমাদের আজকের ছোট্ট নিবেদন। আশা করছি ভালো লাগবে আপনাদের। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। রাসেল ভাই, প্রথমে আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জানি আপনি ভালো আছেন, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি আব্দুল্লাহ আল সিয়াম। আমার বাসা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লতিফপুর নামের একটি গ্রামে। আমি 2014 সাল থেকে এই ভূত এফএমের সাথে আছি। আমি আর আমার ভাইয়া একসাথে শুনতাম। ভূত এফএম ছাড়া শুক্রবার রাতে ঘুমিয়ে আসতো না বলা যায়। এটা এতটাই ভালোবাসতাম। হঠাৎ ভূত এফএম বন্ধ হয়ে যায়, মনটা অনেক খারাপ হয়, এবং বর্তমানে ভূত.com-এর একজন নিয়মিত শ্রোতা। আমার কাছে এমন এক ঘটনাই রয়েছে, কিন্তু তখন আমি ছোট ছিলাম বলে বুঝতাম না কিভাবে পাঠাবো বা পাঠাতে হয়। শত কাজ থাকা সত্ত্বেও, তাই শত চাওয়া সত্ত্বেও ঘটনা পাঠানো হয়ে ওঠেনি। এখন বর্তমানে আমি সৌদি আরব প্রবাসী, তাই অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও কাজের চাপে পাঠানো হয় না। বুঝতেই পারছেন আমার পক্ষে স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব নয়, তাই ঘটনাটি শোনালে আমি খুবই খুশি হব। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি রাসেল ভাই এবং লিসনারদের কাছ থেকে, কারণ আমার হাতের লেখা একদমই ভালো না, আমি গুছিয়ে লিখতে পারি না। যাই হোক, আমার কথা না বাড়িয়ে আমি ঘটনা শুরু করছি। ঘটনাটি ঘটে আমার বাবার সাথে, যেটা সাক্ষী আমি নিজে এবং আমার পুরো পরিবার। ঘটনার দিন 2017 সালের রমজান মাস। তারিখটা আমার মনে নেই। ইফতারের কোনো একটা কারণ নিয়ে আমার মা বাবার সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বাবা রাগ করে বাসা থেকে বেরিয়ে যায়। একটা কথা বলে রাখা ভালো যে আমার বাবা ছিল ভীষণ সাহসী, ভয় ছিল না বললেই চলে। তিনি সবসময় রাত 12টা-1টার সময় বাজার নিয়ে বাড়ি ফিরতেন, কোনো সমস্যা কখনো হয়নি। তো বাসা থেকে বের হওয়ায় অনেক রাত হয়ে যাওয়ার পরেও তিনি বাসায় আসেন না। আমি আর ভাইয়া আর আমার কাজিন খুঁজতে বের হই, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে বাসায় চলে আসি। তারপর রাত 2টা বাজে, তখন তিনি বাসায় আসেন। সবাই খুব অবাক হয়ে লক্ষ্য করলাম বাবার শরীরে ছিল কাঁদা আর মুখে ছিল লালায় ভর্তি। সত্যি বলতে ওই দিন বাবার চোখে প্রথমবার ভয় দেখেছিলাম। তারপর ওই দিন বাবা কাউকে কিছু বলেননি। তার সাথে কি হয়েছে সব ঘটনা বলেন 3 দিন পর। এখানে একটু বর্ণনা দিতে চাই আমাদের গ্রামের বাড়িটা ছিল বেশ জঙ্গলে ভরা। আমাদের বাড়ির পূর্ব পাশে ছিল, বাড়ি থেকে 10 মিনিট হাঁটলেই একটা জঙ্গল। আমরা সেটাকে পূর্বের টেক বলতাম। তার দক্ষিণ পাশে ছিল একটা তেঁতুল গাছ, একটা পুকুর। এখন আসা যাক মূল ঘটনায়। তারপর বলতে শুরু করেন বাবা। আমি যখন বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম তখন ওই তেঁতুল গাছটার নিচে গিয়ে বসেছিলাম। সব কিছু ঠিক ছিল। আনুমানিক যখন রাত 1টা বাজে তখন হালকা ঘুম চলে আসে। ঘুমটা ভাঙে শুকনো পাতার খসখস শব্দে। চোখ খুলতে যেটা দেখলাম আমি তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কম করে হলেও 10 ফুট উঁচু একটি কালো কুচকুচে ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে আমার সামনে। তার পুরো শরীর ছিল কালো এবং চোখে ভর্তি ছিল আগুনের মতন জলজলে একটা অবস্থা। এটা দেখার পর নিজের শির দ্বারা দিয়ে শীতল রক্তের স্রোত বয়ে গেল। আস্তে আস্তে ছায়া মূর্তিটি আমার কাছে আসতে লাগলো। হাত পা নাড়াতে পারছিলাম না, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। তখন আমার মনে হচ্ছিল আজকেই আমার শেষ দিন। কালো ছায়া মূর্তিটি যখনই আমার গলা চেপে ধরে তখনই আমি জোরে আল্লাহ বলে চিৎকার দিয়ে দৌড়াতে শুরু করি। আমি পেছনে তাকাতেই দেখি ছায়া মূর্তিটিও আমার পেছনে দৌড়চ্ছে। লক্ষ্য করলাম ছায়া মূর্তিটি একবার কুকুর, একবার শেয়াল, আবার কখনো ছাগলের মতো আকৃতি নিচ্ছে। আমি দৌড়াতে দৌড়াতে ধান ক্ষেতের আইলে পা পিছলে পড়ে যাই। সাথে সাথে ছায়ামূর্তিটি আমাকে ধরে ধান ক্ষেতের পানির মধ্যে চুবাতে থাকে। অনেক ধস্তাধস্তির পরে, অনেক জোরাজুরির পরে আমি নিজেকে ছাড়াতে পারছিলাম না। যখন আমার দম প্রায় শেষ, আমি মারা যাব, আল্লাহর নাম নিয়ে জোরে একটা ঝাটকা দিয়ে আমি নিজেকে ছাড়িয়ে প্রাণপণ দৌড় দেই। তখন পেছন থেকে ফিরে তাকানোর সাহস আমার ছিল না। শুধু কর্কশ গলায় একটা শব্দ শুনতে পাই। ভয়েসটা ছিল যে এবারের মতো নাকি আমি বেঁচে গেলাম, না হলে নাকি আমার পুরো পরিবারকেই সে ধ্বংস করে ফেলত। এই জায়গা দিয়ে নাকি খারাপ জিনেরা
চলাচল করে, তাই রাতের বেলা কোনো মানুষ ওই জায়গা দিয়ে চলাচল করলে তাদেরকে আক্রমণ করা হয়। এই ছিল ঘটনা, এবং সৌদি আরব থেকে এটা আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন। খুবই ছোট ঘটনা, কিন্তু ঘটনাটি আমি শেয়ার করে ফেললাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। টিপ, এই জিনিসটা দেখে সাথে সাথে সে লাফ দিয়ে পিছনের দিকে সরে আসে এবং সে ভয় পেয়ে চিৎকার দিতে থাকে, তার স্ত্রীকে সে ডাকতে থাকে। তো এমত অবস্থায় ওই মেয়েটা তার বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। তো উঠে দাঁড়ানোর পর যেটা রতন মাঝি দেখে যে তার মেয়ের উচ্চতা কিন্তু মানে অনেকটা বড়ই, অর্থাৎ তার সমান উচ্চতা, সে প্রায় 5 ফুট 6 ইঞ্চির মতো। তো তার মেয়ের উচ্চতাও এরকম, কিন্তু সে এখন মানে তার মেয়ে ভেবে সে যেটা দেখতে পাচ্ছে তার সামনে, সেটা একদমই মানে বেটে, দেখতে প্রায় হয়তো 4 ফুট হবে সর্বোচ্চ লম্বা, এরকম একটা বেটে মেয়ে। এবং সেই মেয়েটা, অর্থাৎ সে যেটা তার মেয়ে বলে ধারণা করছে, ওই মেয়েটা তখন সেখান থেকে এমন একটা দৌড় দেয়, সে দৌড় দিয়ে সাথে সাথে সেই মাটির রাস্তা ধরে একদম বিলের পাশ ধরে সে চলে যায়। এই দৌড়টা সে দেখতে পাচ্ছিল, কারণ যেহেতু তখন বাইরে চাঁদের একদম পূর্ণিমার আলো ছিল, সে দেখতে পাচ্ছিল যেহেতু স্পষ্ট। বাড়ির আশেপাশে তেমন গাছপালাও ছিল না তার বাড়ির। তো এই জিনিসটা সে দেখতে পায়, সেই মেয়েটা দৌড় দিয়ে চলে যায়। রতন মাঝি আর 1 মিনিটও সে দেরি করে না, সে এক দৌড় দিয়ে সে ঘরের ভিতর আসে, এসে তার স্ত্রীকে ডাকতে থাকে। তখন তার স্ত্রী ঘুম থেকে উঠে তিনি বলেন যে কি হয়েছে, আপনি চেলেচেলে করতেছেন কেন? তো তখন বলতেছে যে দেখলাম আমাদের মেয়ে বাইরে গান গাইতেছে, আমি দেখে আসলাম। তো তখন নাকি তার স্ত্রী বলতেছে যে না, আমাদের মেয়ে তো আমাদের সাথেই শুয়ে আছে। তো তিনি তার যে খাটের পাশে যে হারিকেন রাখা ছিল, সেই হারিকেনটা জ্বালিয়ে দেন। তো জ্বালিয়ে দেওয়ার পর দেখে যে রুম একদম স্বাভাবিক, তার ছোট ছেলে, তার মেয়ে বিছানাতে ঘুমিয়ে আছে, পাশে তার স্ত্রী বসে আছে। তো রতন মাঝি আসলে সে বিশ্বাস করতে পারছিল না, সে আসলে কি দেখেছে। তার ফিল হলো এমনটা, সে ঘরের ভিতরে তার মেয়ে নেই, সে বাইরে গিয়ে কি এমন জিনিস দেখেছে সে আসলে বুঝতে পারে না। আসলে তার ভিতরে খুবই ভয় ঢুকে গিয়েছিল। সে মানে ওই রাতটা সে আর ঘুমাতে পারেনি, সারা রাত সে জেগেছিল, এবং সে মানে মনে মনে ভাবছিল যে সে কি দেখেছে, এটা কি ছিল যেটা তাকে বাইরে টেনে নিয়ে গিয়েছিল, যেটা তাকে। পরদিন সকালবেলা সে আবার ওই হুজুরের কাছে যায়, গিয়ে হুজুরকে বলে যে হুজুর, আজকে রাতে তো এরকম ঘটনা ঘটেছে, আমি তো এরকম জিনিস দেখেছি বাইরে বের হয়ে। তো হুজুর যেটা বলেন যে তোমার বাইরে বের হওয়া উচিত হয়নি, তোমার আগে ঘরের ভিতরে থেকে দেখতে যে তোমার স্ত্রী, অর্থাৎ তোমার স্ত্রী, তোমার বড় মেয়ে, তারা ঠিকঠাক আছে কিনা, তারপর তুমি বের হতে পারে। তো রতন মাঝি বলছিল যে হুজুর, আমি তো মনে করেছিলাম যে আমার মেয়ে ঘরের ভিতরে নেই, আমি ঠিকঠাক মতো না দেখে আমি বাইরে বের হয়ে গিয়েছিলাম। তো হুজুর বললেন যে ঠিক আছে, এখন থেকে রাতে যেন সাবধানে থাকে, এবং ঘরের দরজায় যদি কেউ রাতের বেলা নক করে, কেউ মানে দরজা যেন না খুলে, এটা হুজুর রতন মাঝিকে খুব ভালোভাবে বুঝিয়ে দেন। এরপর 21 দিন পার হওয়ার পর যে হুজুর দেখে গিয়েছিলেন এবং তাদের বাড়িটা যে বন্ধ করে দিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে 21 দিন তার মেয়েকে চোখে চোখে রাখতে হবে, ওই 21 দিনের পরের দিন থেকেই রতন মাঝির মেয়ে একদম স্বাভাবিক হয়ে যায়। পূর্বে যেরকম সুস্থ ছিল, স্বাভাবিক অবস্থায় ছিল, ওইরকমই তার মেয়ে হয়ে যায়। এবং তাকে যখন একা বাইরে যেতে দেওয়া হতো, সে আর ওই শিমুলতলা গাছের কাছাকাছি যেত না। এবং তার মা, অর্থাৎ রতন মাঝির স্ত্রী, সবসময় তিনি খোঁজখবর নিতেন তার মেয়ে কোথায় যাচ্ছে, এরকমটা। তো এরপর থেকে তার মেয়ে যখন সুস্থ হয়ে যায়, এরপর থেকেই রতন মাঝির জীবনে কালো ছায়া নেমে আসে। অর্থাৎ রতন মাঝি প্রতিদিনই ছোটোখাটো বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনার সম্মুখীন হতে থাকে। রতন মাঝি প্রতিদিন রাতেই সে ভয়ঙ্কর স্বপ্ন দেখত। সে দেখত সে নৌকা চালাচ্ছে, নৌকার আশেপাশে সে দেখত সে যে একদম অন্ধকারের মধ্যে বিলের মাঝখানে সে নৌকায় বসে আছে, এবং আশেপাশ থেকে হাসাহাসির আওয়াজ শুনতে পাচ্ছিল মেয়ে কণ্ঠে।
সে দেখত যে তার নৌকার পাশে অনেকগুলো ডানাওয়ালা মেয়ে তার নৌকার আশেপাশে ঘুরে বেড়াতো। তারা হাসাহাসি করত, তারা ঠাট্টা বিদ্রুপ করত রতন মাঝিকে নিয়ে। এটা সে দেখে ভয় পেত এবং সে যখন অতিরিক্ত মাত্রায় ভয় পেয়ে নৌকা থেকে লাফ দিতে যেত তখনই তার ঘুম ভেঙে যেত। তো এরকম স্বপ্ন, ছোটোখাটো বিভিন্ন ধরনের স্বপ্ন সে প্রতিদিন দেখত। এরকম দুঃস্বপ্ন দেখে দেখে প্রতিদিন রাতে সে ঘুম থেকে জেগে উঠত। তার স্ত্রী ব্যাপারটা বুঝতে পারছিল যে তার স্বামীর শারীরিক কন্ডিশন খুবই খারাপ, ভালো না। তাই এতদিন তার মেয়ের কন্ডিশন খারাপ ছিল, মেয়ের শরীর ভালো ছিল না, এখন তার স্বামীর শুরু হয়েছে। রতন সে সারাদিন নৌকা চালাতে পারতো না। সে বেশি 1-2 বার বিলের এপার ওপার করে সে বাড়িতে চলে এসে ঘুমিয়ে থাকতো। এরকম অবস্থা হয়ে গিয়েছিল এবং নৌকা যেহেতু সে কম চালাতো, যার কারণে ইনকাম কম হতো, তাদের যে ভরণ পোষণের টাকা সেটাও কমে যেতে থাকলো। এমনই একদিন রতন মাঝি সে সন্ধ্যার আগ মুহূর্তে নৌকাটা ঘাটে বেঁধে সে বাড়িতে চলে আসবে। তো এমন সময় 4-5 জন লোক বলে যে তাদের নাকি খুব ইমার্জেন্সি, ওই পারে যেতে হবে। তারা নাকি সেখান থেকে অন্য শহরে যাবে কাজের জন্য। তো সিলেট শহরে নাকি তাদের কাজ আছে। তো যে কারণে তৎক্ষণাৎ কোনো নৌকা সেখানে নেই, যার কারণে রতন মাঝিকে বারবার তারা অনুরোধ করছিল যেন রতন মাঝি তাদেরকে ওই পারে দিয়ে আসে। তো রতন মাঝি বলছিল যে দেখেন, আমার শারীরিক অবস্থা এমনি ভালো না, আমি সন্ধ্যার পর এরকম আমি যাব না, আমি নৌকা নিয়ে ওই পার যাব না, আমি আবার আসতে পারবো না, এখন গেলে সমস্যা হবে। তো তারা বারবার অনুরোধ করছিল এবং বলছিল যে তারা নাকি টাকা বেশি বাড়িয়ে দেবে ভাড়া। তো এক পর্যায়ে রতন মাঝি রাজি হয়ে যায় এবং সে সন্ধ্যার পরপরই, অর্থাৎ তখন প্রায় অন্ধকার নেমে এসেছিল চারপাশে। আবার ওই দিন ছিল একদম, অর্থাৎ ওই দিন আর চাঁদ উঠে নাই, পূর্ণিমার রাত, একদম অন্ধকার চারপাশে। তো এমতো অবস্থায় সে তাদেরকে নিয়ে ওই পারে যায়। বেশ অনেকক্ষণ লাগে, 20 মিনিটের মতো সময় লাগে। একটা নৌকায় তো সবসময় হারিকেন থাকে, সে হারিকেনের আলোতে আস্তে আস্তে সে ওই পারে পৌঁছে যায়। সেখানে গিয়ে তাদেরকে নামানোর পর ভাড়া বুঝে নিয়ে তারপর সে পুনরায় তার নৌকাটা নিয়ে রওনা দেয়। নৌকা চালাচ্ছিল অন্ধকারের মাঝেও। একটা হারিকেন একদম নৌকার সামনে রাখা, নৌকার একদম পাটাতনের একদম সামনের অংশতে রাখা। সে হারিকেনের আলোয় আর সামনের অংশ, আশেপাশের অংশ যতটুকু দেখা যাচ্ছিল সেটা অনুমান করেই সে ওই বিল এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। সিলেটের সুনামগঞ্জ জেলা, সাল 2009। রতন মিয়া নামের এক ব্যক্তি ওই গ্রামেই বসবাস করত। তার পৈতৃক পেশা ছিল নৌকা চালানো। অর্থাৎ তার বাবা যখন বেঁচে ছিলেন তখন তার বাবার সাথে সে প্রতিনিয়তই নৌকা চালাতো। অর্থাৎ তার বাবার যে নৌকাটা ছিল, তিনি নৌকা দিয়ে বিলের মাঝে মানুষের, অর্থাৎ এক পার থেকে অন্য পারে মানুষদের যাতায়াতের ব্যবস্থা করে দিতেন। সে নৌকা দিয়েই তিনি আয় রোজগার করতেন এবং নৌকার সাহায্যে যা ইনকাম হতো সেটা দিয়ে তাদের পরিবারের ভরণ পোষণ চলত। তার বাবা মারা গিয়েছে আজ থেকে প্রায় 4 বছর আগে, তখনকার সময়, অর্থাৎ 2009 সালের কথা। তার বাবার যে নৌকাটা ছিল সে নৌকাটা সে মেরামত করে ব্যবহার উপযোগী করে তুলেছিল। তারপর থেকে প্রতিনিয়ত সে ওই নৌকা দিয়ে বিলের এপার থেকে ওপারে মানুষ পারাপার করে সে যে টাকা পেত সে টাকা দিয়ে তার নিজের সংসার চালাতো। তার পরিবারের সদস্য সংখ্যা মোট 4 জন। সে নিজে, তার স্ত্রী এবং তার একটি বড় মেয়ে আছে যে ক্লাস 8-এ পড়ে। তার একটা ছোট ছেলে, সে সবেমাত্র তার 4 বছর বয়স হয়েছে। তার নৌকা দিয়ে মানুষ পারাপারের পাশাপাশি রাতের বেলা যখন মানুষজনের চাপ তেমন থাকতো না তখন সে মাছ ধরত।
সে কয়েকটা জাল কিনে এনেছিল, কনুই জাল। সেই জালগুলো সে ব্যবহার করে বিলের একদম যেখানে কম পানি থাকে অগভীর জলে সে জাল ফেলে মাছ ধরত। এটাই ছিল তার মূল পেশা। ওই সময়টা অর্থাৎ 2009 সালের অক্টোবর মাস। হঠাৎ করে তার বড় মেয়ে অসুস্থ হয়ে পড়ে। তো সে যেহেতু গ্রামের এক পাশে থাকতো, তো গ্রামের যে শহরটা ছিল অর্থাৎ একটু শহরের মতো এলাকা যেখানে বাজার বা দোকানপাট একটু তুলনামূলক বেশি ছিল, সেটা ছিল একদম বিলের ওই পারে, আর সে থাকতো বিলের এপারে এই গ্রামে। তার মেয়ে যখন হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তখন তার ছিল সন্ধ্যার পর। তার মেয়ের হঠাৎ করে পেট ব্যথা এবং বমি শুরু হয়ে যায়। তো যেহেতু আর কোনো উপায় নেই, আশেপাশে কোনো ডাক্তারও তো সে পাবে না, বা ফার্মেসিতে যে একজন গ্রাম্য চিকিৎসক থাকেন, তাই তার কাছে নিয়ে গেলে হয়তো একটু ভালো মন্দ দেখে শুনে ওর মেয়েকে ওষুধ দিতে পারবে। তো সে চিন্তা করলো যে বিলের ওপারে যে বাজার আছে সে বাজারে সে নিয়ে যাবে তার মেয়েকে। তো সন্ধ্যার পর হঠাৎ করে এরকম অবস্থা হওয়াতে তার নৌকাটা সে বের করে, নৌকাটা একদম বিলের পাশেই বাঁধা ছিল খুঁটির সাথে, ওখান থেকে সে ওটা ছাড়ায়। তো সাথে করে তার ওয়াইফ অর্থাৎ তার স্ত্রী এবং ছোট ছেলেকে তাদের পাশের বাড়ির আত্মীয়ের কাছে দিয়ে যায়। তো সে তার স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে নৌকায় ওঠে। নৌকা চালাতে সে শুরু করে। নৌকা চালাচ্ছিল বেশ অনেকক্ষণ যাবৎ, অর্থাৎ বিলের এপার থেকে ওই পারে পৌঁছাতে কম করে হলেও 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগে, এতটুকু দূরত্ব। তো রতন মিয়া দ্রুত, মানে যত জুড়ে পারে তার সমস্ত শক্তি দিয়ে সে দাঁড় পাইছিল এবং প্রায় 5 থেকে 6 মিনিটের মতো নৌকা চালানোর পর সে একদম বিলের মাঝ বরাবর স্থানে চলে আসে। তো তার যে নৌকাটা ছিল সে নৌকাটা একটা হারিকেন ছিল। সে হারিকেনের সাহায্যেই এবং কিছুটা চাঁদের আলোতে দিক নির্দেশনা পেয়ে, অর্থাৎ সে যেদিকে যেত সেদিকে, তো এই রাস্তা দিয়ে যেহেতু, অর্থাৎ সেই বিলের অংশটুকু দিয়ে যেহেতু সে সব সময় চলাচল করে, তার রাস্তা চিনতে কোনো ভুল হবে না। অর্থাৎ বিলের কোন দিক বরাবর গেলে সে ওই বাজারের ঘাটে উঠতে পারবে সেটা তার একদম ভালো করেই জানা ছিল। কিন্তু ওই যে 5-6 মিনিট নৌকা চালানোর পর যখন সে বিলের মাঝ বরাবর এসে যায় তখন অর্থাৎ সে দিক হারিয়ে ফেলে। চাঁদের আলো থাকা সত্ত্বেও সে আসলে দিক নির্ণয় করতে পারছিল না। তার মাথা বারবার ঘুরে যাচ্ছিল, সে বুঝতে পারছিল না যে কোন দিকে নৌকাটাকে সে ঘোরাবে। হঠাৎ করে সে ঠিক করলো যে সে ওই দিকে যাবে। তার হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ, এদিক দিয়ে তো সে সবসময় চলাচল করে। তো ওই দিক দিয়ে সে নৌকাটা চালানো শুরু করে। তো হঠাৎ করে যখন সে নৌকাটা চালাচ্ছিল, সে যেটা ফিল করে, একটা খরস্রোতা নদী দিয়ে আমরা যদি নৌকা চালাই এবং সেই নদীতে স্রোতের বিপরীত দিকে যদি আমরা নৌকাটা চালাই, তো যেরকম শক্তি দিয়ে দাঁড় বাওয়া সত্ত্বেও যেহেতু আমরা নৌকাটাকে সামনে এগোতে পারি না ততটা বেশি, ওই রকমটা ফিল হচ্ছিল। ঠিক ওই রকমটাই ফিল হচ্ছিল রতন মাঝির। সে বুঝতে পারছে না যে হঠাৎ করে বিলের মাঝখানে এত স্রোত কোত্থেকে আসবে। বিলের মাঝখানে তো স্রোত থাকার কথা না, কারণ বাতাসে হয়তো একটু ঢেউ থাকবে, কিন্তু এটা তার খরস্রোতা নদী না যে এটাতে এত স্রোত থাকবে। কিন্তু তার মনে হচ্ছিল যে স্রোতের টানে তার নৌকাটা বারবার পিছনের দিকে যাওয়ার চেষ্টা করছে। সে তার সমস্ত শক্তি দিয়ে দাঁড় পাইছে। এদিকে তার স্ত্রী, সে বুঝতে পারে যে ব্যাপারটা আসলে অস্বাভাবিক। সে দোয়া দরুদ পড়ছিল মনে মনে এবং জুড়ে জুড়ে সূরা কালাম পাঠ করছিল বারবার। অবশ্য তার মেয়ে অসুস্থ হওয়ার পর থেকেই অজু করে পাক পবিত্র হয়ে রতন মাঝির স্ত্রী বারবার তার মেয়েকে ঝাড়ফুঁক করছিল, যতটুকু নিজে পারে ততটুকুই সে করছিল। তো যখন সে দোয়া কালাম পাঠ করা শুরু করে তখন মনে হয় যে নৌকাটা কিছুটা হালকা হয়ে গিয়েছে এবং আগের তুলনায় একটু জোরেই নৌকাটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো একটা পর্যায়ে বেশ মিনিট 5 আবার নৌকাটা চালানোর পর খুব দ্রুততম সময়ে রতন মাঝি তাদের বাজারের বিলের পারে সেই ঘাটে পৌঁছে যায়। তারপর ওই বাজারে
ফার্মেসি থেকে গ্রাম্য চিকিৎসক দেখিয়ে সেখান থেকে ওষুধপত্র নিয়ে সে আবারও সেই বিলের ঘাটে চলে আসে। সেখানে আসার পর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আশেপাশে তেমন যারা নৌকা বায় এই বিলের মাঝে তারা তেমনটা নাই, যার যার বাড়িতে চলে গিয়েছে। তো 2 জন যাত্রী ছিল, তারা ওই পারে যাবে। তো তারা রতন মাঝিকে বলছিল যে তাদেরকে যেন ওই পারে নিয়ে যায়। তো রতন মিয়া ভাবলো যে সে যেহেতু আসছে এখানে, আর তারা ওই যাত্রীরা যেহেতু আর কোনো উপায় নেই, তারা ওই পারে যাওয়ার কোনো উপায় নেই, কোনো নৌকা নেই, সেহেতু সে রাজি হয়ে গেল এবং বলল যে ঠিক আছে, উঠে পড়ুন। তারপর রতন মিয়া ওই 2 জন যাত্রী সমেত তার স্ত্রী এবং তার মেয়েকে নিয়ে সে তার ওই বিলটা পাড়ি দিয়ে তাদের গ্রামে পৌঁছে যায়। তো আসার সময় আর তেমন কিছু সমস্যা হয়নি। বাড়িতে আসার পর সে তার স্ত্রীকে জিজ্ঞাসা করছিল যে মেয়ের এরকম হঠাৎ করে কেন সমস্যাটা হয়েছে। কারণ মেয়ের যখন শরীর খারাপ হয়েছিল তখন সবেমাত্র রতন মিয়া তার নৌকাটা তার বাড়ির যে পাশের ঘাট আছে সে ঘাটে বেঁধে তারপর সে বাড়িতে প্রবেশ করেই দেখে যে তার মেয়ের এরকম অবস্থা। তো তার স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছিল যে মেয়ের এরকম অবস্থা কীরকম করে হলো, হঠাৎ করে সে কোনো কিছু নষ্ট খাবার টাবারকে সে খেয়েছিল কি না, তো এই কথাটা যখন জিজ্ঞাসা করছিল তার স্ত্রী যেটা বলে যে তার মেয়ের নাকি খুব শখ ওই যে তাদের বাড়ি থেকে একটু দূরে মেইন রাস্তা, অর্থাৎ যে মাটির রাস্তাটা আছে বিলের পাড়ের, ওই মাটির রাস্তার একটা পাশে বড় একটা শিমুল তুলার গাছ আছে। সেই শিমুল তুলার গাছের নিচে নাকি সে প্রায় সময় ঘুরঘুর করে। ওইখান থেকে শিমুল তুলার পাকনা, শিমুল তুলার যে ফলটা থাকে ওটা নিচে পড়ে, সেখান থেকে শিমুল তুলার যে ওটা সে কুড়িয়ে নিয়ে ঘরে জমায় এবং অনেকগুলো প্রায় 15 থেকে 20টার মতো এরকম শিমুল তুলার ফলটা সে জমাতে পেরেছিল। তো এই কাজ নাকি প্রতিদিন তার মেয়ে করত, মানে অর্থাৎ রতন মাঝির স্ত্রী বারবার বারণ করা সত্ত্বেও সে ওই শিমুল তুলা গাছের নিচে যায়, প্রতিদিন গিয়ে ওখান থেকে সে ওই শিমুল তুলা খোঁজার চেষ্টা করে। এবং মাঝে মাঝেও নাকি এলাকাবাসীর অন্যরা আশেপাশে যারা আছে তারা নাকি দেখেছে এই মেয়ে মাটির ঢিল নিয়ে ওইদিকে ঢিল ছুঁড়েছে। তো ওই দিন সন্ধ্যার আজান অর্থাৎ মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তবুও নাকি তার মেয়ে আসছিল না। তো তার মেয়ে যেহেতু ঘরে আসে নাই, অর্থাৎ বিকেলবেলা তার আশেপাশের যে বান্ধবীরা আছে তাদের সাথে একটু বাইরে হাঁটতে যেত, কিন্তু সন্ধ্যার আগে সে সবসময় চলে আসতো। কোনোদিন মাগরিবের আজান দেওয়ার পর সে আসেনি, কিন্তু ওই দিনই মাগরিবের আজান দেওয়ার পরও তার মা তাকে খুঁজে পাচ্ছিল না। তাই রতন মাঝির স্ত্রী সে বেরিয়ে যায় তার মেয়েকে খুঁজতে। তো গিয়ে দেখে যে সে নাকি ওই শিমুল তুলা গাছের আশেপাশে সে ঘোরাঘুরি করছে। তো এটা দেখে সে ধমক দিয়ে তার মেয়েকে নিয়ে আসে। তো ঘরে আনার পর থেকেই নাকি সে এরকম তার পেট ব্যথা শুরু হয়েছে এবং সে বমি করছে বারবার একটু পরপর। তো এই জিনিসটা যখন রতন মিয়া তার স্ত্রীর কাছ থেকে জানতে পারে, সেও তার মেয়েকে বকাঝকা করছিল যে তুই কেন গিয়েছিস ওখানে, সন্ধ্যাবেলা এমনি জায়গাটা ভালো থাকে না, আবার ওইটা শিমুল তুলার গাছ, মানুষ বলে শিমুল তুলার গাছ ভালো না, ওখানে জিনভূত থাকে, তো তুই এই গাছে কেন যাস, গাছে কাছাকাছি যাস, আবার গাছে ঢিলও ছুড়িস। তো এই সমস্যাটার পরে তো যখন ডাক্তার ওষুধ দিয়েছিল, তো বাড়িতে আসার পর একটু শরীরটা স্বাভাবিক হয়েছিল, বমি বন্ধ হয়ে গিয়েছিল, পেট ব্যথাও কিছুটা কমেছিল। সারা রাত কেটে যায়। পরদিন সকালবেলা যখন রতন মিয়ার ঘুম ভাঙে, সে দেখতে পায় তার বড় মেয়ে তাদের সাথে নেই, অর্থাৎ রাতের বেলা তো তাদের সাথেই ঘুমিয়েছিল, কিন্তু সকালবেলা উঠে দেখে যে ঘরের দরজা খোলা, কিন্তু তার বড় মেয়ে নেই। তো তার স্ত্রীকে সে ডেকে তুলে এবং জিজ্ঞাসা করে যে মেয়ে কোথায় গিয়েছে। তো তার স্ত্রীও নাকি বলে যে তিনি জানেন না, এভাবে কখনো হয়নি, অর্থাৎ একা একা সকাল হোক বা হোক, তো সে ঘুম থেকে উঠে কোনো সময় তার বড় মেয়ে এভাবে ঘর থেকে বের হয়ে যায়নি। তো একটু চিন্তায় পড়ে যায় রতন মাঝি এবং তার স্ত্রী যে মেয়েটার এরকম সমস্যা এবং তার শরীর খারাপ, তো এমতো অবস্থায় সে হঠাৎ ঘুম থেকে উঠে কোথায় চলে গিয়েছে একা একা, দরজা খোলা। রতন মাঝি এবং তার স্ত্রী ঘর থেকে বের হয়ে আশেপাশে খুব ভালোভাবে খোঁজাখুঁজি করছিল, কিন্তু কোথাও
জোরে জোরে নাম ধরে ডাকাডাকি করার পরেও কোনোভাবেই তার মেয়েকে সে খুঁজে পাচ্ছিল না। আশেপাশে প্রতিবেশীদের সবাইকে জিজ্ঞাসা করছিল যে তাদের বাড়িতে এসেছে কিনা। তো তাদেরকে জিজ্ঞাসা করার পরেও তারা জানায় যে তাদের বাড়িতে সে আসেনি। তো অনেক খোঁজাখুঁজির পর যখন হঠাৎ করে মনে হলো যে শিমুল গাছের কাছাকাছি গিয়ে দেখে আছি সেখানে আছে কিনা, তো আসলে সত্যি সত্যি তারা যখন শিমুল গাছের কাছাকাছি যায়, সেখানে যায়, গিয়ে দেখে যে তার মেয়ে ওই শিমুল গাছের পাশে বসে আছে। হিন্দুরা যেরকম পূজা করে বা তাদের যেরকম ভক্তি করে তাদের দেবতাকে, এমতো অবস্থায় সে গাছের গোড়ায় বসে ভক্তি করার মতো অবস্থায় বসে আছে। হাত জোর করে, 2 হাত জোড়া করে তার কপালে ঠেকিয়ে সে মাথা নিচু করে বসে আছে ওই গাছের গোড়ায়। তো এই জিনিসটা দেখে রতন মিয়া বুঝে যায় যে আসলেই সে খারাপ কিছুর নজরে পড়েছে। সে একটু দোয়া কালাম পড়তে শুরু করে, তারপরে তার মেয়েকে ধরার পর তার মেয়ে জোরে একটা ঝাঁকুনি দেয় তার শরীরে। জোরে ঝাঁকুনি দেওয়ার পর যখন রতন মাঝি আবারও একটু দোয়া দূরত তিনি পারেন কিছু, সেটা তিনি পড়েন, তো দেখেন যে তার মেয়ে আস্তে আস্তে তার ভর ছেড়ে দিয়ে মানে একদম শরীর ছেড়ে দিয়ে একদম তার কুলে লুটিয়ে পড়েছে। তো পরবর্তীতে আস্তে আস্তে পানি এনে যখন তার মুখে ছিটিয়ে দেওয়া হয়, তো তার জ্ঞান ফিরলে তখন তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসা হয়, ঘরে নিয়ে আসা হয়। তো সেখানে আনার পর তো এই অবস্থা। তো রতন মিয়া তো বুঝে যায় যে আসলেই কোনো খারাপ কিছুর নজর লেগেছে তার কাছে। তো তিনি করলেন কি, তাদের পাড়ার যে মসজিদ আছে সেই মসজিদে ইমাম সাহেবের সাথে তিনি একটু কথা বললেন। সেখানে গিয়ে তিনি সেই হুজুরকে বললেন যে হুজুর, আমার মেয়ের তো এরকম অবস্থা, এখন কি করা যায়, আপনি যদি একটু দেখতেন গিয়ে। হুজুর বলেন যে ঠিক আছে, তিনি যাবেন। তিনি জোহরের নামাজ শেষ করে তিনি ইয়াতে যান, অর্থাৎ রতন মাঝির বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন যে মেয়ে বিছানায় শুয়ে আছে। তো তিনি মেয়ের বিছানার পাশে বসে তিনি একটু দেখছিলেন মেয়ের শারীরিক অবস্থা, এবং তিনি জিজ্ঞাসাবাদ করছিলেন যে মেয়ে কি কি কার্যকলাপ করে রাতের বেলা বা এর আগেও কি কি করেছে, তিনি সব কিছু জেনে তিনি বলছিলেন যে ঠিক আছে, হয়তো কোনো কিছুর খারাপ নজর লেগেছে, তো আপনার মেয়েকে এখন থেকে আর সন্ধ্যার পর কখনোই ঘরের বাইরে যেতে দেওয়া যাবে না, এবং সব সময় তাকে চোখে চোখে রাখতে হবে যেন তাকে কখনোই একা ছেড়ে দেওয়া না হয়। অর্থাৎ এখানে ঘুমিয়ে থাকলেও তার সাথে কেউ একজন থাকতে হবে, সে যেখানেই যাক, অর্থাৎ ঘরের যেখানেই যাক, যেখানে যাওয়ার প্রয়োজন হোক, তার সাথে যেন কেউ না কেউ একজন প্রাপ্তবয়স্ক মানুষ থাকে। হুজুর তখন বলেন যে ওনার কিছু জিনিসের প্রয়োজন, এই বাড়িটা তিনি বন্ধ করে দিয়ে যাবেন যেন খারাপ কোনো কিছুর নজর এই বাড়িতে না লাগে, বা যেই জিনিসটার নজর তার মেয়ের উপর পড়েছে সেটা যেন এখান থেকে চলে যায়, সে যেন এই বাড়িতে প্রবেশ করতে না পারে। এই ব্যাপারে তিনি বলেন যে আমি একটা কাজ করব, আপনি আমাকে কিছু জিনিস এনে দেন। তো রতন মাঝিকে ইমাম সাহেব বলছিলেন যে আমাকে কিছু কাফনের কাপড়ের টুকরা আমাকে এনে দিতে হবে, অর্থাৎ 1-1.5 গজ কাফনের কাপড় এনে দিলেই হবে। আর তিনি বলছিলেন কিছু সুগন্ধি আতর এবং কিছু এঁটেল মাটি, অর্থাৎ আঠালো যে মাটি থাকে সেই আঠালো মাটি এনে দিতে বলেন। হুজুরকে বলেন, রতন মাঝি হুজুরকে বলেন যে হুজুর, এখন তো আপাতত কাফনের কাপড় নেই, আমাকে বাজার থেকে এনে দিতে হবে। তো হুজুর বলেন যে ঠিক আছে, তাহলে আমি আসরের পর আসবো, আসরের নামাজের পর। তো এই কথা বলে হুজুর চলে যান। রতন মাঝিও দুপুরের তার খাবার দাবার শেষ করে সে চলে যায় ওই বিলের ওই পারের বাজারে। তো সেখান থেকে সে কাফনের 1-1.5 গজ কাপড় সে কিনে এনে রাখে, এবং হুজুর যেটা বলেছিলেন যে সুগন্ধি আতরও সে এনেছিল সাথে করে। আর সে বিলের ধারের যে একদম কম পানি যেখানে থাকে সেখান থেকে একদম মাটির গভীর থেকে সে একটু আঠালো মাটি সে সেখান থেকে উঠিয়ে আনে বেশ কিছুটা। তো উঠিয়ে এনে সে সেটা হুজুর যে বলেছিল সেটা এনে সে তার বাড়িতে রেখে দেয়। আসরের নামাজের পর হুজুর যখন তাদের বাড়িতে আসেন, তারপর রতন মাঝি হুজুরকে সে কাফনের কাপড়ের টুকরা, আতর এবং এঁটেল মাটি বুঝিয়ে দেন। তো হুজুর করলেন কি, কাফনের কাপড়টা কেচি দিয়ে কেটে তিনি বেশ কয়েকটা টুকরো করে ওই এঁটেল মাটির সাথে সেই সুগন্ধি আতর তিনি মিক্স করেন, ভালো করে মিক্স করে তিনি কাফনের কাপড়ে ভিতরে সে মাটিটা রেখে পুটলা বানান।
5টা পুতলা তিনি বানান। 5টা পুতলা বানানোর পর তিনি রতন মাঝিকে বলেন যে আপনি একটা যে কুদাল বা শাবলের খুন্তির মতো জিনিস নিয়ে আপনি আসেন আমার সাথে। তো হুজুরের সাথে যাওয়ার পর হুজুর করলেন কি, তাদের বাড়িটা যে ছিল একটু, অর্থাৎ মাটির রাস্তা থেকে প্রায় 4-5 ফুট উপরে ছিল, উঁচু করা। সেই বাড়িটার প্রায় 5 থেকে 5.5% জায়গা ছিল। তো ওই বাড়িটার একদম 4 কোণায় 4টা হাত, মানে অর্ধেক হাত গাঁথা গর্ত করে, সেই গর্তের ভেতরে তিনি ওই কাফনের কাপড়ের টুকরার যে পুতলাটা তিনি বানিয়েছিলেন সেটা পুঁতে দেন 4 কোণায় 4টা ও তাদের বাড়ির। তারপর আরেকটা টুকরা তিনি বলেন যে তাদের যেহেতু মাটির ঘর ছিল, অর্থাৎ ফ্লোরে ছিল, অর্থাৎ নিচটা ছিল মাটি, চারপাশে ছিল টিন। তো তাদের ঘরের ঠিক মাঝ বরাবর আরেকটা গর্ত করার কথা বলে দেন রতন মাঝিকে। তো গর্ত ঘোরার পর ওই যে আরেকটা পুতলা অবশিষ্ট ছিল, সেই পুতলাটা তিনি তাদের ঘরের মাঝ বরাবর রেখে দেন। আর কয়েকটা তাবিজ তিনি সাথে করে এনেছিলেন, সেই সব তাবিজগুলো বলেন যে মেয়ের গলায় যেন পরিয়ে দেওয়া হয়। আর তিনি বলে দিয়েছিলেন যে সন্ধ্যার পর বা একা একা যেন তার মেয়েকে কখনোই রেখে কোথাও না যাওয়া হয়। এই কাজটা তিনি সবসময় করতেন এবং কিছু আমলের কথা তিনি বলে দিয়ে যান। সেই আমলগুলো এবং মেয়েকে সব সময় চোখে চোখে রাখার যে ব্যাপারটা তিনি বলে দিয়ে যান যে এই ব্যাপারটা কম করে হলেও 21 দিন টানা করতে হবে। এই 21 দিনের ভেতরে যদি একদিনও সে আমল, সেই নিয়ম এবং তাকে যদি একা রেখে কোথাও চলে যাওয়া হয় তাহলে সমস্যা হতে পারে। এই কথাটা তিনি রতন মাঝির স্ত্রী এবং রতন মাঝিকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়ে তিনি সেখান থেকে চলে যান। তাদের মেয়ের এই সমস্যাটার কথা আস্তে আস্তে আশেপাশের প্রতিবেশীদের সবার মাঝে ছড়িয়ে যায়। তাদের জানাজানি হয়ে যায় যে তাদের মেয়ে এরকম অসুস্থ এবং হুজুর এসে তাদেরকে এরকম ট্রিটমেন্ট দিয়ে গিয়েছে। আশেপাশে যারা বয়স্ক ব্যক্তি এবং বয়স্ক মহিলারা যারা ছিল তারা প্রতিদিনই আসতো, জিজ্ঞাসাবাদ করতো এবং বলতো যে মেয়ে যে এত দুঃসাহস দেখাতো, ওই শিমুল তুলা গাছের আশেপাশে যাইতো, ঢিল ছুটতো, এই কারণেই নাকি তার জিনে ধরছে। সবাই এসে এরকম কথা বলতো রতন মাঝি এবং তার স্ত্রীকে। বেশ কয়েক সপ্তাহ কেটে যায়। প্রায় 2 সপ্তাহ কেটে যাওয়ার পর, অর্থাৎ তখন প্রায় 16 বা 17তম দিন চলছিল, যখন হুজুর বলে দিয়ে গিয়েছিলেন যে 21 দিন তাদের সেই নিয়মটা পালন করতে হবে। 16 বা 17 দিন পার হবার পর এরকম একটা সময়তে রতন মাঝি, তার স্ত্রী এবং রতন মাঝি রাতের বেলা ঘুমিয়েছিলেন। রতন মাঝি এবং তার স্ত্রীর দুজনের মাঝখানেই কিন্তু তার বড় মেয়েকে ঘুমাতে দেওয়া হতো এবং তার যে ছোট একটা ভাই ছিল সেও তাদের দুজনের মাঝখানেই থাকতো। হঠাৎ করেই রাতের বেলা রতন মাঝির ঘুম ভেঙে যায় এবং তার কাছে যেটা মনে হচ্ছিল যে তার মেয়ে সেখানে নেই, তাদের পাশে তার মেয়ে ঘুমিয়ে নেই, এখান থেকে তার মেয়ে হয়তো উঠে গিয়েছে। ঘর তো অন্ধকার, এতটা বোঝা যাচ্ছে না, তবে আন্তাজে খাট থেকে নেমে দরজাটুকু খোলা যাবে এরকম একটা পরিবেশ ছিল যেটা রতন মাঝি ধারণা করতে পারে। তো রতন মাঝি যখন বুঝতে পারছিল যে তার মেয়ে তার পাশে নেই, সে লাফ দিয়ে ঘুম থেকে উঠে পড়ে এবং সে দরজাটা খোলে। ঘরের দরজাটা খুলে সে ঘরের আশেপাশে খোঁজাখুঁজি করতে লাগে। তার মনে হচ্ছিল আসলেই তার মেয়ে ঘরের ভিতরে নেই। তো একটা পর্যায়ে যখন সে বাড়ির পেছন দিকটায় যায়, তো বাড়ির পেছনের দিকটায় বড় একটা খড়ের গাদা ছিল। তারা যে গরু পালতো, সেই গরুকে খড় খাওয়াতো। সেই খড়ের গাদার পেছনের অংশ থেকে সে শুনতে পাচ্ছিল যে তার মেয়ের কণ্ঠে মনে হচ্ছিল তার কাছে যে তার মেয়ে ওই খড়ের গাদার পিছনে গান গাইছে। এক ধরনের একটা গান, ওই আঞ্চলিক ভাষা একটা গান, তাদের সিলেটে আঞ্চলিক ভাষা একটা গান গাইছে ওই মেয়ে। রতন মাঝি ওই খড়ের গাদার পেছনের দিকটা যায় এবং দেখে তার মেয়ে উল্টো দিক ঘুরে বসে আছে এবং গান গাইছে। অর্থাৎ সে তার মেয়ের পেছনের দিকটা দেখতে পাচ্ছিল। চুলগুলো ছাড়া অবস্থায়, পিঠটা দেখা যাচ্ছে, সে মাটিতে বসে আছে খড়ের গাদার পেছনে এবং সে গান গাইছে। এই জিনিসটা দেখা মাত্রই রতন মাঝি সাথে সাথে গিয়ে তার মেয়ের কাঁধ ধরে টান দেয় তার দিকে। তো টান দেওয়ার পরে রতন মাঝি যেটা দেখতে পায়,
এরকম একটা ফেস তার মেয়ের, যে খুবই বিভৎস বিচ্ছিরি একটা ফেস। তার চুলগুলো সেটা বুঝতে পারছিল যে তার যে লম্বা চুলগুলো ছিল সে চুলগুলো ধীরে ধীরে জীবিত হয়ে যাচ্ছিল, এবং সে যেটা বুঝতে পারছিল, দেখতে পাচ্ছিল ওই সময়টাতে যে ওই চুলগুলো ধীরে ধীরে একদম চিকন চিকন, আমাদের যে কেঁচো আছে না, বা আমরা যেটাকে দুমুখ সাপ বলি, এরকম একটা আছে না আমরা গ্রামাঞ্চলে যেটা দেখি, ওই রকম কেঁচোর মতো দেখতে বা চিকন চিকন সাপের মতো দেখতে তার চুলগুলো একদম জীবিত হয়ে নড়াচড়া করছিল, বারবার ঢেউ খেলছিল তার চুলগুলো, এবং এমন একটা বিচ্ছিরি ফেস তার দিকে তাকিয়ে আছে। ফেসের চোখ দুইটা মনে হচ্ছিল একটু লালচে হয়ে আছে, আর ফেসটা এতটাই বিচ্ছিরি, একদম কুচকুচে কালো। তার মেয়ের বডি কিন্তু সুন্দর ছিল,